তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার রিসেন্ট মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। আজকে আমি আবার এক্সপ্লেন করব সোল ল্যান্ড 3 দ্য লেজেন্ড অফ ড্রাগন কিং চ্যাপ্টার 45। তো এখানে প্রথম বছরের ক্লাস জিরো। তো ক্লাস জিরোতে এখানে আর কি নতুনভাবে তৈরি করা হয়েছে ক্লাস জিরো। তা এখানে বলতেছে এই ক্লাসটা তো ফাঁকা দেখতেছি। তো এখানে টাঙ্গলিন বলতেছে, তো এখানে বলতেছে শুধু ক্লাস জিরোরাই আলাদা ডেডিকেটেড ক্লাসরুম নেয়, তবে ছাত্রাবাসের কক্ষগুলি শিক্ষকদের মতোই। তো এখানে সত্যিই মাত্র 5জন, 5টি আসন আছে এখানে, 5জন ছাত্র, তাই 5জন সিট আছে এখানে। তো প্রতিটি ব্যক্তির একটি পৃথক রুম আছে। তো দ্বিতীয় শ্রেণীর প্রধান শিক্ষক এখনও উ চ্যাংকং দ্বারা পড়ানো হয়েছিল। তো তাই কি বলতেছে এখানে। তো এরপরে বলতেছে খালি শ্রেণীকক্ষ দুটি উপাদান বিভক্ত ছিল এবং পারস্পরিক সম্পর্ক মোটামুটি খারাপ ছিল। তো এখানে আজ ক্লাস জিরোর আনুষ্ঠানিক শুরু, ক্লাস জিরো আর কি, প্রথম ক্লাস। তো এখানে বলতেছে জিজি, তোমার এই শো অফের কারণে এখানে আমার হাত পায়ে এরকম অবস্থা। তো কি নির্লজ্জ লোক, হ্যাঁ, তাই কি বলতেছে। তো এখানে টাঙ্গুল বলছে ঠিক আছে জিজি থামো, তাই বলতেছে। তো ওই অন্যদিকে তাকায় আসছে। তো এখানে বলতেছে যে এটা আপনার ওকে ট্রাস্ট অ্যাবিলিটি, তাই কি বলতেছে আগে। তো আরও একবার যুদ্ধ করা যাক, দেখি কার কত শক্তি। তো এটা বলার পরে এখানে টিচার ও চ্যাংকং চলে আসছে। তো আসার পরে এখানে বলতেছে ক্লাস শুরু। তো ক্লাস শুরু হয়ে গেছে। তো এখানে বলতেছে তো তার প্রেশার তো দেখতেছে অনেক বেশি। তো আমি আর সহ্য করতে পারতেছি না, তাই ওই নতুন 2জন ছাত্ররা বলতেছে। তো আমাদের তো আগের থেকেই তো এখানে টাঙ্গলিন জিজিগুলো এগুলো তো অভ্যস্ত হয়ে আছে আগের থেকেই, তো এগুলো কোনো সমস্যা নেই। কিন্তু নতুন যারা আসছে তাদের জন্য সমস্যা। টিচারের প্রেশার সহ্য করতে পারতেছে না, তাই কি বলতেছে। তো টিচারের শিক্ষকের মেজাজটা খুব একটা ভালো লাগছে না, তাই মনে হচ্ছে। তো এখানে বলতেছে তো আপনার শারীরিক অবস্থার কারণে আজকে পাঠক্রম কিছুটা পরিবর্তন হবে। তো এটা বলার পরে এখানে বলতেছে আমরা আজ মেকা সম্পর্কে কথা বলতে চাচ্ছি। তো এটা শুনে এখানে বলতেছে মেকা শিক্ষক, ও এখানে তো আহ, মানে লড়াই করা মেকা সম্পর্কে শেখানো হয়, মানে মেকা সম্পর্কে তো শেখানো হয় না, এখানে তো অন্য কিছু শেখানো হয়, তাই না? মারামারি আর কি কথা বলতেছে। তো কথা বলার আগে হাত তুলতে হবে, এটা তুমি জানো না? তো বলতেছে হ্যাঁ ঠিক আছে, ভুলে গেছি। তো এটা বলার পরে এখানে বলতেছে কি অহংকারী ছেলে, হ্যাঁ, এটা বলা যাক যে তুমি যে প্রাপ্য এটার জন্য, তাই বলতেছে। তো এখানে এটা জিজির মাথায় চক কি জন্য ছিঁড়ে মারছে। তো চুপ করে বেটা, তাই বলতেছে টিচার উ চ্যাংকং। তো এটা শুনে বলছে এই মুহূর্তে মেকা মাস্টার শক্তিশালী এর সম্পর্কে কিছু ভালোভাবেই তো জানেন আপনারা। তো এখানে আমরা এই মেকা ক্লাসটি কেবলমাত্র কিছু মৌলিক বেসিক ডিটেলস সম্পর্কে জানবো। তো এটা শুনে এখানে টাঙ্গুলিন তো অনেক আগ্রহীর সাথে দেখতেছে। আর এখানে টাঙ্গুলিন মনোভাব অনেকভাবে মানে টাঙ্গুলিনের মনোভাবের বিপরীতে এখানে গুয়ু এখানে উদাসীতার মনের সাথে আর কি দেখতেছে। তো এখানে বলতেছে প্রাচীন যুগের হাজার হাজার বছর আগে স্পিরিট গডের মূলধারা পেশা ছিল। তো এখানে তারা সত্যিকারের পাওয়ার হাউসের জন্য তাদের স্পিরিট এবং স্পিরিট রিংয়ের উপর নির্ভর করেছিল, এবং স্পিরিট নির্দেশনা গাইডেন্স স্পিরিট গাইডেন্স তৈরি করেছিল একটা স্ট্রাকচার। তো এখানে বলতেছে নিম্ন স্তরের সোল কিছু নিম্ন স্তরের সোল মাস্টার স্পিরিট স্পিরিট পাওয়ার এবং স্পিরিট গাইডেন্স ডিভাইসের উপর নির্ভর করে। তো একটা বড় যুদ্ধ শক্তি হিসাবে গঠন করতে পারে। তো এখানে কয়েক হাজার বছর উন্নয়নের পর এখানে দেখা যায় একটা ক্রিস্টালের মতো তৈরি করেছে। তো এখানে বলতেছে স্পিরিট পাওয়ার স্টোরেজ ডিভাইসগুলি উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। তো স্পিরিট এখানে গাইডেন্স ডিভাইসগুলি ধীরে ধীরে নাগরিকদের ব্যবহারের জন্য এখানে
তৈরি করা হচ্ছে। তো এখানে দেখা যায় ব্যাটল করতেছে ব্যাটল আর্মার দিয়ে। তো এখানে শেষ পর্যন্ত বিজ্ঞানী ও প্রযুক্তির অগ্রগতি অনুসরণ করে শুধুমাত্র একটা শক্তিশালী শরীরের সঙ্গে সাধারণ মানুষ স্পিরিট গাইডেন্স দিয়ে মেকা পাইলট করতে পারে। তো এইভাবে স্পিরিট গাইডেন্স মেকাগুলি প্রধানত আধুনিক হয়ে উঠেছে। তো এখানে স্পিরিট গাইডেন্স মেকা মানে ইভলভ ইতিহাস প্রাথমিক ছোট আকারে থেকে ধীরে ধীরে আরও বড় আকারে এবং মিডিয়াম আকারে মানে তৈরি করা হয়েছে। তো ধীরে ধীরে এখন ব্যবহার করা হয় বিকশিত মানে রেগুলার মেকা ইভলিউশন। তো এটা বলার পরে এখানে বলতেছে কিন্তু আজ আমরা এই ক্লাসে মেকা সম্পর্কে কথা বলা হবে না। তো এটা শুনে বলতেছে একটা তো এই সাধারণ জ্ঞান অনেক দিন ধরেই তো জানে। তো একটি হ্যাঁ এটাই কি সেটা? তো তাই বলতেছে জি জি হ্যাঁ এটাই সেটা। তো এরপরে বলতেছে কারণ সামরিক ব্যবহারের জন্য আদর্শ আধুনিক মেকা তৈরি করা হয়েছে। তো এখানে বলতেছে তাই আপনি পড়াশোনা করছেন এটি একটি যুদ্ধের স্পিড মাস্টার একটি ছোট স্কেল মেকা। তো এখানে বলতেছে যে একটি স্পিড মাস্টার একটা ছোট স্কেল মেকা ফিট করে। তো এখানে ব্যাটল আর্মার। তো এটা হলো পরে বলতেছে কি এবং আপনার লক্ষ্য হলো সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠা। তো এটা শুনে বলতেছে ব্যাটল আর্মার এটা আবার কি? তাই বলতেছে সবাই চিল্লায়। তো এটা বলার পরে এখানে দেখানো হয় ব্যাটল আর্মারকে। তো এখানে প্রকৃত শক্তি আপনার শারীরিক বড় করে তুলবে না। তো এখানে মানে আপনার বেশি ওজন হবে না। তো এটা শুধুমাত্র আপনার শত্রুদের জন্য আপনাকে খুঁজে পাওয়া এবং আক্রমণ করা সহজ করে তুলবে। পার্পল র্যাঙ্কিং এবং এর উপরে মেকাগুলোই এখানে ব্যাটল আর্মার মতো ছোট হয়। তো এটা বলার পরে বলতেছে এই ধরনের মেকা ব্যাটল আর্মার বলা হয় ফাইটার মানে ফাইটার ব্যাটল আর্মার বলা হয়। তো এটা শুনে বলতেছে ব্যাটল আর্মার ব্যবহার করে স্পিরিট গড। তো আপনার স্পিরিট এবং এটি মেকা একসাথে নিখুঁতভাবে ব্যবহার করা যায় মানে স্পিরিট ব্যবহার করে মেকাকে চালায় আর কি। তো এখানে শক্তিশালী মানে পাওয়ারফুল ব্যাটল ফাইটার বলা হয়। তো এটা শুনে বলতেছে ও কি মানে অ্যামেজিং শুনতে লাগতেছে। তো এটা বলার পরে বলতেছে মেকা সম্পর্কিত পেশা তিনি 3 প্রকারের বিভক্ত মেকা ডিজাইনার মেকার আর মেকানিক্স। তো এগুলো আর কি আছে। তো এখানে বলছে এই 3টি পেশা থেকেই ভবিষ্যতে তো আপনি আপনার দ্বিতীয় কর্মজীবনের জন্য একটা নির্বাচন করতে হবে। তো শক্তিশালী হওয়ার এটাই একমাত্র উপায়। তাই বলতেছে ওচেংকং। তো এটা বলার পরে এখানে গুইও জিজ্ঞেস করতেছে শিক্ষক আমাদের কি স্পিরিট কাল্টিভেশনে ফোকাস করার দরকার না? তো কেন দ্বিতীয় পেশা বেছে নেওয়ার সময় ব্যয় করবে? তো এটা বলার পরে এখানে ওচেংকং বলতেছে তো আপনি যদি আপনার নিজের স্পিরিট মানে ব্যাটল আর্মার একটা শক্তিশালী প্রয়োগ করতে চান তো মানে ব্যাটল আর্মার নিজেকে উপযুক্ত করতে হবে। তো তুমি যদি মানে তুমি যদি দ্বিতীয় পেশায় অধ্যয়ন না করে তবে তুমি কখনোই তোমার ব্যাটল আর্মার সাথে এখানে একত্রিত হতে পারবে না। মানে ব্যাটল আর্মারের সাথে কন্ট্রাক্ট করতে পারবে না। তো তাই বলতেছে এখানে ব্যাটল আর্মার মানে এখানে গড লেভেলের পাওয়ার আর কি তুমি পেতে পারো ব্যাটল আর্মার ব্যবহার করে। তো এখানে ভুলে যাবে না যে ক্লাস 0-র জন্য আমাদের একটাই লক্ষ্য যে এটা হচ্ছে গিয়ে আমাদেরকে গড অ্যাল্টারের মানে ঠেলে দেওয়া। তো গড অ্যাল্টারের ভিতরে যাওয়া আর কি আমাদের লক্ষ্য। তো এটা শুনে সবাই আর কি সতর্ক হয়ে গেছে। তো এটা বলার পরে বলতেছে তো আপনাকে এখন আপনার দ্বিতীয়টি বেছে নিতে হবে না। তো এখনই দ্বিতীয়টি বেছে নিতে হবে না তাই বলতেছে। তো আপনি যখন 3 বছর পা দেবেন তো আপনার জন্য উত্তর দিতে হবে। তো মানে আপনাকে বেছে নিতে হবে 3 বছর পরে। থেকে বলতেছে সর্বোপরি যদি মানে যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি ফলাফল পাবেন। তো এটা বলার পরে এখানে বলতেছে একবার তো এখানে টার্মুলিন বলতেছে শিক্ষক আমরা একটা মানে
প্রকৃত এখানে ব্যাটল আর্মার দেখতে পারি, তো তাই বলতেছে একবার আপনি এই মানে প্রশিক্ষণের প্রথম পর্যায়ে সম্পূর্ণ করেন, তারপরে এটা দেখতে পাবেন। এই মুহূর্তে তো তোমার এটা যোগ্যতা নেই দেখার, তাই বলতেছে চ্যাংকং। তো এটা শুনে বলতেছে শেষ খেলা, তো আপনার সব পারফরমেন্স হতাশাজনক ছিল। এটা খুব একটা মূলক ছিল, মানে ঝগড়াঝগড়ি করার মতো ছিল আর কি, তাই বলতেছে। এটা শুনে সবার জিজির উপরে দোষ পড়তেছে যে জিজি তুমি 2টি রিং ভেঙে পরে নিজেকে জানো, তো তুমি খুব অহংকারী ছিলে, তোমার কাজগুলো ছিল অনেক তাড়াহুড়া। তো এখানে বলতেছে তুমি একজন ব্যক্তির পারফরমেন্স এবং একটি দলের ধারণা জানো না। হ্যাঁ, তাই বলতেছে চ্যাংকং। কিছু কিছু বললে মানে কিছু বলা মূল্যহীন, তাই বলতেছে জিজি। তো এটা শুনে আবার টাঙ্গলিনের কাছে গেছে। টাঙ্গলিন তোমার বৃথা অধিনায়ক করা হয়েছিল, মানে তোমাকে ক্যাপ্টেন তৈরি করা হয়েছিল। তুমি জিজিকে এখানে গোলমাল সম্পর্কে এখানে তাকে থামাতে পারোনি, হ্যাঁ, তাই বলতেছে। তো এখানে বলতেছে তোমার নিজের ক্ষমতাও ভয়ঙ্কর অবস্থায় ছিল, তুমি কি কেবল তোমার নিজের মানে বেসিক কম্প্যাটাবিলিটিটাকে ব্যবহার করতে পারোনি, হ্যাঁ, তাই বলতেছে। এখানে টাঙ্গুল বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, তাই বলতেছে। ঘাবড়ে গেছে অনেক। তো এখানে গুয়ুকে বলতেছে যে গুয়ু তোমার পজিশন ছিল তুমি টিমকে সামলাবে ঝগড়া হলে, তো তুমি এটা ভালোভাবে নিলে না কেন, হ্যাঁ, এটা টিম ওয়ার্ক সম্পর্কে তুমি কিছু জানো না, তাই কি বলতেছে এইসব। তো এখানে বলতেছে যে আমি এটা কিছু মনে করব না, তাই বলতেছে জিজি। তো এটা বলার পরে বলতেছে ঝাং চাংশি শত্রুকে মুখোমুখি হলে তুমি অনেক অহংকারী হয়ে যাও, এটা তোমার পরাজয়ের সবচেয়ে বড় কারণ। তো শুধুমাত্র ওয়াং জিংশিন মোটামুটি একটু ভালো ছিল, কিন্তু সে টাঙ্গলিনের কাছ থেকে হেরে গেছে। কিন্তু পুরো প্রতিযোগিতাটি ছিল একটি কর্তব্যপরায়ণ অনুশীলন। তো এটা শুনে বলতেছে উপরন্তু আপনি সব একটা সাধারণ সমস্যা আছে। তো এখানে এটা যুদ্ধ অভিজ্ঞতা, মানে ব্যাটলের অভিজ্ঞতা এবং ব্যাটলের দক্ষতা একটা গুরুত্বপূর্ণ অভাব আছে তোমার। তো এছাড়াও তুমি যখন তোমার স্পিরিট ব্যবহার করছো না, তখন তোমার মানে বেসিক কমব্যাট কমব্যাটের অ্যাবিলিটিটাকে ব্যবহার করতে পারো। তো এটা বলার পরে এখানে গুয়ু বলতেছে সে কাকু আমার তো এখানে এলিমেন্ট কন্ট্রোলের পাওয়ার আছে, আমি এখানে এলিমেন্ট ছাড়া এখানে আমি কিভাবে বেসিক কমব্যাট অ্যাবিলিটিটাকে ব্যবহার করব। তো এটাকে নিয়ন্ত্রণ করতে পারা যায় নাকি, তাই বলতেছে। তো এটা শুনে এখানে বলতেছে আমি কোনো স্পিরিট দক্ষতা ব্যবহার করব না, আমি আমার স্পিরিট শক্তিকে 13 লেভেলে কমিয়ে দেব। তুমি তোমার স্পিরিট ক্ষমতা মানে ব্যবহার করে তুমি আক্রমণ করতে পারো, তাই বলতেছে। টিচার আক্রমণ করতে বলতেছে, তাহলে একটা পরীক্ষা করা যাক। তো এটা বলার পরে বলতেছে টাঙ্গলিন তুমি এবং গুয়ু স্ট্যান্ড দাঁড়াও, তো এটা দেখো তুমি আমাকে মারতে পারো কি না, আসো, তাই বলতেছে। তো এটা শুনে তো এটার পরে চ্যাপ্টারটা শেষ। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।